আজ আমি রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা বা রবীন্দ্রনাথের পরিবেশ সচেতনতা সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করছি। আসলে পরিবেশ বিষয়ক যে আলোচনা সেটি সাম্প্রতিককালে বিভিন্ন সমাজ সচেতন ব্যক্তি, এমনকি শিল্পী বা সাহিত্যিক, তাদের কাছেও যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচিত হচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথের যে সময়তে জন্ম, অর্থাৎ 1861 সাল, সেই সময়েতে পরিবেশ সম্পর্কে সচেতনতা বা পরিবেশ সম্পর্কে ভাবনা সেটি এতটা বেশি গুরুত্ব সহকারে কিন্তু আলোচিত হয়নি। তবে রবীন্দ্রনাথের এই যে পরিবেশ ভাবনা বা পরিবেশ, তার যে চেতনা, এই বিষয়টিকে আলোচনা করার পূর্বে তার একটা প্রেক্ষাপট, এটা সম্পর্কে আমার মনে হয়েছে যে এই প্রেক্ষাপটটাকে একটু উল্লেখ করা খুব গুরুত্বপূর্ণ। আসলে রবীন্দ্রনাথ যে সময় জন্মগ্রহণ করছেন বা করেছেন 1861 সাল, সেই সময়তে কিন্তু ইতিমধ্যেই ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে গেছে। তার ফলে শিল্পের যে প্রগতি বা শিল্পের যে ক্রমান্বয় বিকাশ বা উন্নতি, সেই শিল্প বিকাশের সাথে সাথে পরিবেশ, প্রকৃতি, গাছপালা, মৃত্তিকা, এগুলো ক্রমান্বয়তেই কিন্তু দূষণ শুরু হয়েছে, ধ্বংস হতে শুরু করেছে। কারণ প্রকৃতিকে একদিকে প্রকৃতি বিপন্ন হচ্ছে, অন্যদিকে শিল্প বিপ্লব ঘটছে। ঠিক এই যে একটা প্রেক্ষাপট এবং ইংল্যান্ডের একটা সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদী যে তার পদক্ষেপ, এটা ভারতবর্ষের ক্ষেত্রে শুধু নয়, গোটা পৃথিবীর বুকেতেই সেই সময়তে একটা যুদ্ধের দামামা চলছে এবং সেই সময়তে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ সেটা একটা চরম বা চূড়ান্ত রূপ লাভ করেছে। এখন রবীন্দ্রনাথ যখন ঠাকুর পরিবারেতে জন্মগ্রহণ করেন, সেই ঠাকুর বাড়ি মূলত এটি ধনী পরিবার, এটি জমিদারদের পরিবার। কিন্তু জমিদার পরিবারেতে জন্মগ্রহণ করলেও রবীন্দ্রনাথের যিনি পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি খুব শৈশবেতে রবীন্দ্রনাথকে নিয়ে তিনি হিমালয় ভ্রমণে গিয়েছিলেন, মূলত ডালহাউস বেড়াতে গিয়েছিলেন। এবং সেই সময়েতে বালক রবীন্দ্রনাথ তিনি ওই যে প্রকৃতি এবং পাহাড় পর্বত এবং শুধু তাই নয়, সেখানেতে যে গ্রহ নক্ষত্র, এগুলোকে দেখে তিনি অভিভূত হয়েছিলেন এবং এগুলোর একটা ইম্প্যাক্ট বা প্রভাব তার উপরেতে পড়েছিল। এবং রবীন্দ্রনাথের যে পারিবারিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে যে সমস্ত আলোচনা বা যে সমস্ত সেই সময়কার যে পঠন পাঠন চর্চা, সেই চর্চার মধ্যে কিন্তু প্রকৃতি পরিবেশ বা প্রকৃতি সচেতনতা এই বিষয়টি কিন্তু খুব সরাসরি প্রত্যক্ষভাবে না হলেও সেটা কিন্তু পরোক্ষভাবে আলোচিত হতো। খুব বালক বয়সে, খুব যখন রবীন্দ্রনাথ ছোট, সেই সময়তে রবীন্দ্রনাথ তিনি তার মনের ভিতরে আলোড়ন তুলে জল পড়ে পাতা নড়ে। তো এই জল পড়ে পাতা নড়ে এই যে ভাবনা, এই ভাবনাটা রবীন্দ্রনাথকে কিন্তু ছোটবেলা থেকেই তাকে প্রকৃতি সম্পর্কে তাকে চিন্তিত করে তোলে। তবে প্রকৃতি বা পরিবেশ বলতে একটু উল্লেখ করি যে রবীন্দ্রনাথ কিন্তু শুধুমাত্র এই গাছপালা বা প্রকৃতি এগুলোকে তিনি ভাবছেন না। রবীন্দ্রনাথের কাছে প্রকৃতিটা কিন্তু অনেক বেশি ব্যাপক। তিনি প্রকৃতি বলতে প্রকৃতি পরিবেশের সাথে মাটি, সেখানেতে মানুষ, সেখানে গ্রহ নক্ষত্র, সেখানে কীট পতঙ্গ, গাছপালা, তিনি সমস্ত বিষয়গুলোকেই অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। নদী নালা, কৃষি ব্যবস্থা, এই সমস্ত বিষয়টা ব্যাপকভাবে তার পরিবেশ বা তার প্রকৃতির সম্পর্কে যে চেতনা, সেই চেতনার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো রবীন্দ্রনাথের যে পরিবেশ সচেতনতা, সেটি সর্বপ্রথম প্রকট হয় বা সেটিকে আমরা লক্ষ্য করি 1916 সালে তিনি
জাপান রওনা দেন এবং জাপানে যাওয়ার সময়তে তিনি যে জাহাজে যান সেখানে তিনি লক্ষ্য করেন যে সমুদ্র পথে ওই জাহাজ থেকে বেশ কিছু তেল সেখানে নিঃসরণ ঘটছে এবং সেই জাহাজের নিঃসরিত যে তেল সেটি সমুদ্রের জলেতে যখন মিশে যাচ্ছে সেই বিষয়টাকে তিনি তার কাছে মনে হয়েছিল যে পরিবেশের উপরেতে মানুষের প্রভাব কত মারাত্মক বা ক্ষতিকর এটা তাকে প্রথম আলোড়িত করেছিল। এবং রবীন্দ্রনাথ পরবর্তীকালেতে আমরা লক্ষ্য করব যে রবীন্দ্রনাথের তার এই যে পরিবেশ ভাবনা বা পরিবেশ চেতনা তার প্রকৃষ্ট উদাহরণ আমরা যেটা লক্ষ্য করি তার লেখনীতে, তার গল্পে, তার সাহিত্যে 1927 সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ তিনি বৃক্ষরোপণ উৎসব তিনি উদযাপন করেন এবং পরিবেশ রক্ষাতে তিনি যেটা চেয়েছিলেন রবীন্দ্রনাথ সেটা ছিল যে পরিবেশ রক্ষাতে একদিকে সরকারি উদ্যোগ এবং অন্যদিকে বেসরকারি উদ্যোগ এটা যৌথভাবে এটা কাজ করুক। এবং বৃক্ষরোপণ যে উৎসব সেখানে তিনি একটি বিখ্যাত সঙ্গীত রচনা করেন, এটি আপনাদের অনেকেরই জানা। খুব সম্ভবত সেই সঙ্গীতটি হচ্ছে মেরু বিজয়ের কেতন উড়াও শূন্যে এবং এই গানটি এখনো পর্যন্ত গীত হয়। এবং শুধু রবীন্দ্রনাথ শুধুমাত্র এই যে শান্তিনিকেতন বা বিশ্বভারতী এটাই তিনি প্রতিষ্ঠা করেননি। শান্তিনিকেতন বা বিশ্বভারতীর যে পরিবেশ সেই পরিবেশেতে তিনি আগেকার যে গুরুকুল কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা সেটাকে তিনি প্রকৃতির কোলেতে নামিয়ে নিয়ে আসেন এবং সেখানে প্রকৃতির উন্মুক্ত পরিবেশের মধ্যে একটা ছায়া সুনিবিড় যে পরিবেশ, গাছের তলা, উন্মুক্ত পরিবেশ, সেখানে শিক্ষক বা গুরুদেব তিনি শিক্ষাদান করছেন তার ছাত্রছাত্রীদের। তার ফলে পরিবেশের সঙ্গে ছাত্রছাত্রীদের একটা ঘনিষ্ঠ সংযোগ বিশ্বভারতী বা শান্তিনিকেতনের মধ্যে ছাত্র অবস্থা থেকেই তিনি ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে তিনি প্রদান করতে চেয়েছিলেন। এবং আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ তিনি শুধুমাত্র বিশ্বভারতী বা শান্তিনিকেতন নয়, তার পাশেতেই তিনি শ্রীনিকেতন তিনি গড়ে তুলেছেন এবং সেখানে শান্তিনিকেতন, শ্রীনিকেতন এবং বিশ্বভারতী এগুলো রবীন্দ্রনাথের পরিবেশবাদী যে চিন্তা সেই পরিবেশবাদী চিন্তার বলা যেতে পারে একটা টোটাল প্যাকেজ। তিনি শ্রীনিকেতনেতে যে কৃষি ব্যবস্থা সেই কৃষি ব্যবস্থার কি করে উন্নয়ন হয় সে বিষয়তে তিনি কিন্তু নিজে যথেষ্ট উদ্যোগী ছিলেন এবং তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই প্রসঙ্গে একটু উল্লেখ করতে ইচ্ছা করছে যে আমরা জানি যে 1906 সাল নাগাদ রবীন্দ্রনাথ তার নিজের যে পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর তাকে তিনি বিদেশে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা অর্জনের জন্য। এবং শুধু নিজের পুত্র বলে নয়, তার সাথে এক বন্ধু পুত্র ছিল, তার নাম ছিল সন্তোষচন্দ্র মজুমদার এবং পরবর্তীকালেতে তার যে নিজের জামাতা তার নাম ছিল নগেন্দ্রনাথ গাঙ্গুলি। তাদের তিনজনকেই কিন্তু বিদেশে পাঠান কৃষিবিদ্যা অর্জনের উদ্দেশ্যে। এখন সেই সময়টাতে একটু লক্ষ্য রাখতে হবে যে যারা জমিদার বা ধনী তারা তাদের সন্তান সন্ততিদের বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাতেন যে তারা বড় ধরনের আইদার তারা আইন বিষয়েতে বিশেষজ্ঞ হবেন, এখানে ইন্ডিয়াতে ফিরে এসে তারা ব্যারিস্টারি করবেন বা আইন ব্যবসার সাথে যুক্ত হবেন, বা আইএস অফিসার, আইপিএস অফিসার তখনকার দিনে যে সমস্ত বড় সরকারি পদের চাকরি সেগুলোকে তারা পাবেন বা সেই কাজে তারা ব্যাপৃত থাকবেন। রবীন্দ্রনাথ কিন্তু তা করেননি। রবীন্দ্রনাথ তার নিজের অর্থকে ব্যয় করে জমিদারির থেকে সংগৃহীত যে অর্থ সেটিকে সাধারণ জনগণের উন্নয়ন বা কৃষির ক্ষেত্রে কিভাবে উন্নয়ন ঘটবে সেদিকেতে তিনি ব্যয় করার চেষ্টা করেছিলেন। এবং আমরা দেখব যে রবীন্দ্রনাথের এখানেতে কিছু প্রবন্ধের কথা একটুখানি উল্লেখ করে নিই বা কয়েকটি নাটকের কথা প্রথম উল্লেখ করে নিই। আমরা জানি যে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত নাটকের নাম হচ্ছে রক্তকরবী নাটক। সেখানে দেখব যে রক্তকরবী গাছটাকে কি করে বাতিল হয়ে যাওয়া যে সমস্ত লোহালক্কর সেগুলোকে দিয়ে পিষে মেরে ফেলা হচ্ছে। আসলে এটা একটা সিম্বলিক ব্যাপার, কারণ অ্যাকচুয়ালি মানুষের উপরেতে আমলাতন্ত্রের যে গাজোয়ারি ভাব বা যে প্রভাব
সেটাকে তিনি রক্তকরবী নাটকেতে তিনি দেখানোর চেষ্টা করেছেন। এবং এখানেতেও তার যে প্রকৃতি প্রেম, সেই প্রকৃতি প্রেম কিন্তু স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ঠিক তেমনি রবীন্দ্রনাথের মুক্তধারা বলে আরেকটি গুরুত্বপূর্ণ যে নাটক, সেই মুক্তধারার নাটকেতেও দেখব যে তিনি একইভাবে প্রকৃতি সচেতনতা বা প্রকৃতি ভাবনা সেখানেতে স্পষ্ট হয়ে উঠেছে এবং প্রকৃতিকে কি করে রক্ষা করা যায় সেদিকটাকে তিনি গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। মানুষের যে সর্বগ্রাসী লোভ, তার হাত থেকে অরণ্য সম্পদকে কি করে রক্ষা করা যায়, এই মর্মে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত প্রবন্ধ আছে। সেই প্রবন্ধটির নাম হচ্ছে অরণ্য দেবতা। এবং সেখানে মানুষ প্রকৃতির প্রতি কতটা অসংযত, মানুষ কতটা লোভী এবং মানুষ প্রকৃতিকে কিভাবে বা বনজ সম্পদকে অতিরিক্ত লোভের জন্য কিভাবে ধ্বংস করছে, তার যে চিত্র, সেই চিত্রটাকে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ কিন্তু বারে বারেই যেটা বলেছেন, তিনি এই যে নগর সভ্যতা, সেটাকে তিনি কিন্তু সহ্য করেননি বা তিনি কিন্তু ভালো চোখে দেখেননি। এবং রবীন্দ্রনাথ সবসময়তেই, রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উক্তি আছে, কবিতা আছে, দাও ফিরে সে অরণ্য, লও এর নগর। অর্থাৎ তিনি অরণ্যকেই, প্রাচীন যে অরণ্য বনভূমি, সেটাকেই তিনি ফিরে পেতে চেয়েছেন। সেখানে তিনি নগর সভ্যতাকে কিন্তু তিনি চাননি। আমার জগৎ বলে রবীন্দ্রনাথের অপর আরেকটি প্রবন্ধ, সেখানে পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা, আলো, হাওয়া, মানুষ, এই যে প্রকৃতির যে মিলিত রূপ, সেটাকে রবীন্দ্রনাথ কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা দেখব যে রবীন্দ্রনাথ প্রকৃতি বলতে শুধুমাত্র গাছপালা বা কৃষিটা নয়, সেই সাথে রবীন্দ্রনাথ কিন্তু নগর উন্নয়ন, একটা পরিকল্পিত নগর উন্নয়ন কি করে হয় এবং সেখানে কি করে স্বনির্ভরশীল গ্রাম গড়ে ওঠে, এজন্য রবীন্দ্রনাথের চিন্তার কিন্তু অন্ত ছিল না। এবং রবীন্দ্রনাথ যেটা চেয়েছিলেন, সেখানেতে গ্রামগুলো হবে স্বনির্ভর, এবং গ্রামগুলো যদি স্বনির্ভর বা আত্মনির্ভরশীল না হয় এবং গ্রামীণ অর্থনীতি এটা যদি উন্নত না হয়, তাহলে দেশের যে অর্থনীতি, সেই দেশের অর্থনীতি কিন্তু কখনোই অগ্রসর হতে পারে না। এবং সেই আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের সাথে একজন স্কটিশ নাগরিক এবং তিনি আরেকজন নগর পরিকল্পনাবিদ, তার নাম ছিল প্যাট্রিক গেটস। 1915 সাল নাগাদ তিনি ভারতবর্ষে এসেছিলেন, তার সাথে রবীন্দ্রনাথের পরিচয় হয়েছিল এবং তিনি প্রায় ভারতবর্ষে 10 বছর ছিলেন নগর পরিকল্পনার কাজেতে। এবং পরবর্তীকালেতে এই আমরা যার কথা উল্লেখ করলাম, প্যাট্রিক গেটস, 1915 সাল, তার পরবর্তীকালে প্যাট্রিক গেটসের যে সুযোগ্য পুত্র, তার নাম ছিল আর্থার গেটস, যিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এবং তিনি যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়তে এলেন, তখন রবীন্দ্রনাথ তাকে দায়িত্ব দিয়েছিলেন যে বাংলার যে নদীগুলো আছে, সেই নদীগুলোর উপরতে সমীক্ষা কাজকে চালাতে। এবং রবীন্দ্রনাথ এই যে নদীর যে স্বাভাবিক প্রবাহমানতা, সেটাতে তিনি আস্থাশীল ছিলেন এবং নদীর প্রবাহমানতার সাথে মানুষের জীবনের যে স্বাভাবিক প্রবাহমানতা, তার একটা সংযোগ রয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই যে কৃষিকাজের উন্নয়নের জন্য সাম্প্রতিককালে যে নদীর প্রবাহমানতাকে বন্ধ করে নদীর উপরেতে ড্যাম তৈরি করা হচ্ছে, কিংবা নদীর উপরেতে বড় বড় ব্রিজ তৈরি করা হচ্ছে, এই ধরনের জলাধার বা ড্যাম তৈরি করার কিন্তু রবীন্দ্রনাথ সম্পূর্ণ বিরোধী ছিলেন। এবং নদীর উপরেতে কোনো ধরনের কোনো সাঁকো বা ব্রিজ তৈরি হবে, এটাও কিন্তু রবীন্দ্রনাথ চাননি। এমনকি রবীন্দ্রনাথ এটাও চাননি যে ধরা যাক কোনো একটা নদী শুকিয়ে গেছে, শুষ্ক নদী, তার ফলে শুষ্ক নদীর উপরেতে মানুষ তার নিজের প্রয়োজনে মাঝে মধ্যে রাস্তা তৈরি করে, এমনকি কংক্রিটেরও রাস্তা তৈরি করে। রবীন্দ্রনাথ সেগুলোর কিন্তু তার পছন্দের ছিল না। এবং রবীন্দ্রনাথ সবসময়তেই যেটা চেয়েছেন, সেটা হচ্ছে যে কৃষকদের উন্নয়ন। তিনি যখন সেলাইদহে ছিলেন, তখন আমরা লক্ষ্য করেছি যে সেখানকার যারা কৃষি বা সেখানকার যারা সাধারণ মানুষ, খেটে মানুষ, তাদের সাথে তিনি ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেন এবং কৃষি ব্যবস্থার কি করে উন্নতি হয়, সেখানে কি ধরনের রাসায়নিক ব্যবস্থার প্রয়োগ করা যেতে পারে, এগুলো সম্পর্কে কিন্তু তার চিন্তা ভাবনার কিন্তু অন্ত ছিল না। রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা, আমি কবিতাকে খুবই পছন্দ করি,
রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ কবিতাকে এই প্রসঙ্গে উল্লেখ না করলেই নয়। আমি প্রথমেই উল্লেখ করব রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আফ্রিকা। রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাতে দেখিয়েছেন যে এই যে ছায়াবৃত যে আফ্রিকা, যেটা এককালেতে অনাবিষ্কৃত ছিল, সেই আফ্রিকা মহাদেশেতে যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশরা এসে হাজির হলো, তাদের লোভের ফলে আফ্রিকার যে ছায়াবৃতে যে আফ্রিকা, সেটার চরিত্র বা প্রকৃতি সেটা পাল্টে গেল। রবীন্দ্রনাথ খুব দুঃখ করেছেন এবং রবীন্দ্রনাথ প্রতিবাদ জানিয়েছেন যে এই আফ্রিকাকে কিভাবে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি। আফ্রিকা কবিতাটি এই যে মানুষের যে নির্লজ্জ বা লোভী সাম্রাজ্যবাদী দল, তারা আফ্রিকাকে কিভাবে শোষণ করছে, সেটাকে তিনি দ্ব্যর্থহীন ভাষাতে তিনি উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতাটির নাম হচ্ছে বৃক্ষ। সেখানে খুব মজার বিষয়, রবীন্দ্রনাথ মানুষকে নয়, তিনি বৃক্ষকে বা গাছকে মৃত্তিকার বীর সন্তান বলে তিনি আখ্যায়িত করেছেন। খুব ছোটবেলাতে রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা পড়েছিলাম, তার মধ্যে একটি ছিল শরৎ, এসেছে শরৎ হিমের পরশ, কিংবা রবীন্দ্রনাথের আরেকটি বিখ্যাত কবিতা যেখানে তার প্রকৃতি বা পরিবেশ সম্পর্কে তার যে প্রেম বা ভালোবাসা, সেটা খুব স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। সেই কবিতাটির নাম হচ্ছে 2 বিঘা জমি। আমি যেটুকু স্মরণে আসে আমি দু একটা লাইনকে স্মরণ করার চেষ্টা করছি। 2 বিঘা জমিতে তিনি বলছেন, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন অম্র কানন রাখালের খেলা গৃহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। তো রবীন্দ্রনাথের এই যে ভাষা এবং তার যে প্রকৃতির প্রতি তার যে মনোভাব, এগুলো এই কয়েকটা যে কবিতা, সেই কবিতাগুলোতে শুনলেই বোঝা যায়। এক কথায় আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না। খুব রবীন্দ্রনাথের সোনার যে কাব্যগ্রন্থ, সেটা মূলত প্রায় সবটাই তার যে প্রকৃতি প্রেম বা পরিবেশ যে চেতনা, পরিবেশের প্রতি যে ভালোবাসা, সেখান থেকেই এই ধরনের কবিতা বা এই ধরনের কাব্যগ্রন্থগুলোর জন্ম হয়েছে। তো রবীন্দ্রনাথের যে পরিবেশ ভাবনা বা পরিবেশ চিন্তা, এটা খুব সত্যি কথা বলতে কি, ওই যে বললাম না যে সাহিত্যের সাথে পরিবেশের যে একটা যোগ আছে, এই ব্যাপারটা সাম্প্রতিককালে হয়তো লক্ষ্য করা যাচ্ছে। যারা কবি, শিল্পী, সাহিত্যিক, তারা পরিবেশকে উপেক্ষা করে তারা কিন্তু শিল্প সাহিত্য তারা পূর্ণ করতে পারছেন না। তার মানে সাহিত্যটা হচ্ছে পরিবেশ নির্ভর। তো রবীন্দ্রনাথের যে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি বা চেতনা, সেই চেতনাতে এটা অনেক আগেতেই কিন্তু স্থান পেয়েছে। আজকের এই যে বিশ্ব উষ্ণায়ন কিংবা এই যে পরিবেশ দূষণ, বায়ু দূষণ, আজকে তীব্র জল সংকট, সারা বিশ্বব্যাপী যে তীব্র জল সংকট, এই বিষয়গুলো তিনি তার দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গির থেকে নিয়ে অনেক আগেতেই উপলব্ধি করেছিলেন এবং সেখান থেকে পরিত্রাণের যে পথ, সেই পথ কিন্তু রবীন্দ্রনাথ উল্লেখ করে গেছেন। যে কারণে আজকের দিনে রবীন্দ্রনাথের যে পরিবেশ চেতনা বা পরিবেশ ভাবনা, এ সম্পর্কে আলোচনাটাই খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।